বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরে প্রয়াগরাজ সঙ্গম ঘুরে অযোধ্যায় পৌঁছে বেশ কিছু অজানা মন্দির আর সেই সব মন্দিরের ভগবানের বিশেষ রূপ আর তার ইতিহাস তোমাদের জানিয়েছি আগের পর্বগুলোতে। আজ উত্তরপ্রদেশ ভ্রমণের পঞ্চম দিন। সকালবেলা ধুতি পাঞ্জাবি পরে রওনা দিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। সারাদিনে দেখলাম আরও অনেক কিছু, বেশ কিছু রাজপ্রাসাদ, ভগবানের বিশেষ রূপ, শুনলাম সেখানকার অনেক ইতিহাস, খেলাম নতুন কিছু খাবার দাবার, আর সন্ধ্যাবেলা দেখলাম একটা সুন্দর লেজার শো। এত কিছু একসঙ্গে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই 3 ভাগে দেখাবো পঞ্চম দিনে কিভাবে ঘুরলাম অযোধ্যা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। তো বর্তমানে আমি চলে এসেছি অযোধ্যার রাম মন্দিরের একদম সামনে। আমার জাস্ট পিছনেই হচ্ছে এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ। তো পুরো ফ্যামিলির সঙ্গে এসেছি। এর আগেও আমি একবার রাম মন্দিরে এসেছিলাম, রাম মন্দির যখন উদ্বোধন হয় সেই টাইমে। সেটা ছিল এক আলাদাই অনুভূতি। এখন এসে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। ঢোকার রাস্তায় ব্যারিকেড করে দিয়েছে, সেই ব্যারিকেডের আঁকাবাঁকা পথ পার করে ফার্স্ট চেক ইন পার করে পৌঁছায় মন্দিরের ভেতরের গেটের সামনে। চলে এসেছি রাম মন্দিরের একদম মেন গেটের সামনে, দেখতেই পাচ্ছ। চারিদিকে মানুষের ভিড়, ভিড়ের মাঝে দেখলাম সবাই নিজের মতো করে ভগবানকে স্মরণ করছে। আমার দিদি এটাকে দেখে বলছে মন্দিরটা দেখে মন জুড়িয়ে যায়। বলছে এটা মন্দির না রে, এটা গেট। তখন আমরা অবাক হয়ে গেছে যে গেট এত সুন্দর, তাহলে মন্দিরটা না জানি কত সুন্দর হবে। এখন রাম মন্দিরে কোনো মোবাইল, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো কিছুই অ্যালাউ নেই। কে নাকি ধমকি দিয়েছে রাম মন্দিরের জন্য, ওই জন্য মোবাইল নিয়ে ঢুকতে দিল না। সেটা আবার জমা করতে যাচ্ছি। রাম মন্দির যখন উদ্বোধন হলো সেখানে আমি উপস্থিত ছিলাম সন্ধ্যাবেলায়। তো সেই টোটাল ভিডিওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা। তো মোবাইলটা জমা করিয়ে এবার আবার ভেতরে ঢুকতে হবে। এখন মোবাইল জমা করাতে এসেছি। মোবাইল জমা হবে এইখানটায়, আর এই পিছনের এইখানটা হচ্ছে জুতো চপ্পল যা কিছু আছে এই জায়গায় সব জমা হয়। আর আমার পিছনে এখানটা হচ্ছে মোবাইল, পার্টস আর ব্যাগ, এগুলো হচ্ছে জমা হবে এখানটায়। এখানে লেখাই আছে অস্ত্র শস্ত্র তো অবশ্যই নিয়ে যাওয়া যাবে না। মোবাইল, ক্যামেরা, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, কোনো ইলেকট্রনিক গ্যাজেট, প্রসাদ, লাড্ডু এসব কিছু নিয়ে যাওয়া যাবে না। কুম্ভ মেলার সময় 2 মাস একদম টানা মোবাইল অ্যালাউ ছিল। তো এখন মোবাইলটা জমা করিয়ে দিই। এরপরে রাম মন্দিরে ঢুকি আর চারপাশটা অবাক হয়ে দেখতে থাকি। এখনও রাম মন্দিরের কাজ শেষ হয়নি, তবে যেটুকু হয়েছে সেটাই অবাক করার মতো। তারপর আবার একবার দর্শন হয় রামলালার অপরূপ রূপখানি। হয়তো প্রভু শ্রীরাম ডেকেছেন বলে আবার একবার দর্শন পেলাম তাই তার প্রতি সম্মান জানিয়ে আর তাকে প্রণাম জানিয়ে বেরিয়ে আসি মন্দির প্রাঙ্গণ থেকে। তারপর সবাই সকালে জলখাবার সেরে রওনা দিই আমাদের নেক্সট গন্তব্যের দিকে। নমস্কার বন্ধুরা, আজকে আমি ভাইয়ের ভিডিওতে চলে এসেছি। আমার নাম লুনা পাল রায়, ভাই এই ইউটিউব চ্যানেলটা করে। আজকে আমরা অযোধ্যায় আছি। আমরা অযোধ্যায় রাম মন্দির থেকে কনক ভবনে যাচ্ছি। এই একটা সুন্দর টোটো, আমরা তো কলকাতায় টোটোতে চড়ি, এটা ঠিক টোটো কিন্তু অনেকজন মিলে বসে আছে। ওই সামনে আমার বাবা মা, আমার মেয়ের বাবা সবাই বসে আছে, পিছনে আমি, ভাই, আমার মেয়ে বসে আছি। আমরা বেশ টুকটুক করে যাচ্ছি, সুন্দর। আর সবাই এখানটাতে তো প্রচুর ধার্মিক লোক, তো সবাই ধর্ম বিক্রি করার জন্য পাগল করে দেয়। হ্যাঁ, পাগল করে দেয়। এই রামের ছবি কেন, এই এটা কেন, ওই সেটা কেন, এই ভিক্ষা দাও, এই করে করে মাথাখানিক পাগল করে দেয়। এখানে উঠতে পেরে আমরা বেশ যাক নিশ্চিন্ত। এখন তাও পেছন ভাইয়ের পেছন একজন আসছিল ইয়ে কেনার জন্য, রামের ছবি বিক্রি করার জন্য। পিছনে আমার ম্যাগনেট লাগানো আছে। তা ও বললো যে ফোন পে হবে, বলে না ফোন পে হবে না। বলছে আমার কাছে তো পয়সা নাই, নিশ্চয় আমি, আমার কাছে ফোনটাই আছে শুধু। তার জন্য আর কেনা হলো না। এখন আপাতত মুক্ত, কিন্তু মনে হয় কনক ভবনে গিয়ে
আবার আমরা ওদের পাল্লায় পড়বো। ফোনটাও তো ঠিকঠাক ধরতে পারছি না, ওই জন্য আমার মুখ টুক এদিক ওদিক কাটাকুটি হয়ে যাচ্ছে। তো আমাকে থোড়ি তোমরা চেনো। ভাইয়ের ভিডিও দেখো, ওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো লাগবে। অনেক কথা বলে ফেললাম, এবার ভাইকে দিয়ে দিচ্ছি। কোথাও আমি তো অনলাইনে কথা মানে অনলাইনে বলতে লাইভ কথা বলতে একটু অসুবিধা হয়, বলতে শব্দ ভুলে যায়। ওর জন্য দিদিকে বললাম যে তুই কর, দিদি করে দিল। ওই জন্য যেতে যেতে করে দিল, পরে আর ডাবিং করতে হবে না। এই সুন্দর টোটো জার্নি করতে করতেই চোখে পড়লো রাস্তার মাঝে তৈরি করা আছে এক বিশাল বড় বিনা। কনক ভবন যাবো বলে উঠেছিলাম, কিন্তু ওই গাড়ির ড্রাইভার ভুলেই গিয়েছিল যে আমাদের নামাতে হবে। এবার চলে এসেছি লতা মঙ্গেশকর চকে। দেখতে পাচ্ছ আমার পিছনে কত বড় একটা বিনা, আর এর উল্টো দিকেই হচ্ছে সরজু নদীর ঘাট। তো চলেই যখন এসেছি এই ঘাটটা ঘুরে নিয়ে তারপরে আবার কনক ভবনের দিকে যাব। ভুল করে চলে এসেছি, আর কি করা যাবে। সরজুর ঘাটে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে প্রচুর দোকান বসেছে। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, পতাকা থেকে শুরু করে মূর্তি, তারপরে ধাগা, পুজোর সব জিনিসপত্র, আরও এদিকে সব জামা কাপড়, সব শঙ্খ, রুদ্রাক্ষ মালা, ধাগা। পুরো মনে হচ্ছে একটা সেই মেলায় বসলে যেরকম হয় সেরকম। মেলা তো হয়তো 1 মাসের জন্য থাকবে, কিন্তু এটা সারা বছরের জন্য আসলে এরকমই দেখা যাবে সিনসিনারি। প্রায় চলে এসেছি ঘাটে, প্রায় কাছাকাছি চলে এসেছি সরজুর ঘাটে, একদম নদীর উপরে আছি। আর এখানে প্রচুর নৌকা আছে, অনেকে স্নান টান করছে। তারপরে দাঁড়িয়ে আছে একটা পাটাতনের উপরে, আর নড়ছে এটা জলের মধ্যে। ওই দূরে দেখা যাচ্ছে সরজু নদী, দুটো ব্রিজ, এইদিকে একটা ব্রিজ, এইদিকে একটা ব্রিজ। সব নদীর মতন এই নদীরও একই অবস্থা হয়েছে, শুকিয়ে গিয়েছে পুরো। দেখতে পাচ্ছ এখানে যে ব্রিজটা আছে, ব্রিজটা কত বড়। তার মানে নদীটা একসময় এতটাই চওড়া ছিল, কিন্তু এখন চওড়া পড়ে নদীর অর্ধেকও নেই। তবে এখানে কিছুটা জল আছে, ওই যে নৌকা চড়ছে সবাই। আর এদিকে একটা ছোট মেলার মতন মার্কেট বসেছে। এই আর কিছু নেই বিশেষ কিছু দেখার মতন। তো তোমরা এগুলো দেখতে চাইলে এখানে আসতে পারো, কিছুটা সময় কাটিয়ে যেতে পারো। এরপর সুন্দর একটা রাস্তা ধরে টোটোয় চড়ে রওনা দেওয়া হয় কনক ভবনের উদ্দেশ্যে। আমি মোটামুটি টোটোর বাইরে, কারণ টোটোর ভিতরে জায়গা হচ্ছে না 6 জনে। তো ওখানে ঘুরে এখন যাচ্ছি কনক ভবনের দিকে, টোটোর বাইরে। রাস্তার এক মোড়ে দেখলাম সূর্যদেবের মূর্তি সহ এই সুন্দর গেটটা। অযোধ্যা সাধারণ রাস্তা দিয়ে চলার পথেও অনেক কিছু দেখা যায়, যেগুলো ভারতবর্ষের সংস্কৃতি বা ধর্মীয়ভাবে বিশেষ বৈশিষ্ট্য বহন করে। তার সঙ্গে অযোধ্যার অলিতে গলিতে লুকিয়ে আছে অনেক ইতিহাস, যেগুলো সাক্ষী অযোধ্যার পুরনো স্থাপত্যগুলো। সেই ইতিহাস নিয়ে ফিরবো পরের পর্বে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। দেখা হবে পরের পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।